This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH এই মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক মিথ্যেবাদী এবং প্রতারক, তাই তো? অন্তত বাংলাদেশেরই সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের কথা বিশ্বাস করলে ইউনূসকে তো একজন ঠগ, তিনি লোক ঠকান, এটা বিশ্বাস করতে হয়। কিন্তু তা কী করে হয় বলুন তো? অত বড় একজন মানুষ, নোবেল প্রাইজ পেয়েছেন, আমেরিকায় বিল ক্লিন্টন আর হিলারি ক্লিন্টনের বাড়িতে যখন তখন নাকি তিনি ঢুকে পড়তে পারেন, ওই ক্লিন্টন ফাউন্ডেশনে মোটা অঙ্কের ডোনেশন দেন, এমনকি পকেটে পয়সা আছে বলে যে লোকটা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে পছন্দের প্রার্থী হিলারিকে জেতাতে জলের মতো টাকা ঢালেন, সেই লোকটাকে কীভাবে মিথ্যুক ভাবি? হ্যাঁ, মোহাম্মদ ইউনূস উচ্চাকাঙ্ক্ষী, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তার দামোদর শেঠের মতো খিদে, এ বিষয়েও কোনো সন্দেহ নেই। অল্পেতে পেট ভরে না বলেই তিনি রাজনীতিতে নেমে পড়েছেন, সেটাও না হয় বোঝা যাচ্ছে। সে যতই তার পোস্টের একটা পোশাকি নাম থাক, যতই ওই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজেকে এখনও অরাজনৈতিক এবং নিরপেক্ষ বলে দাবি করুন না কেন, আমরা তো জানি এই সমস্ত দাবিগুলো ওই আগের দাবিগুলোর সঙ্গে কোথাও গিয়ে যেন মিল খেয়ে যায়। আর ওই নিরপেক্ষ তো বিলক্ষণ একটা পক্ষ, এবং মোহাম্মদ ইউনূসও যে কোনো না কোনো একটা পক্ষে আছেন সেটা নিয়েও আমাদের কোনো সন্দেহ নেই। ঠিক যেরকম বাংলাদেশের মানুষের ওই জোবরা গ্রামের ওই মানুষগুলো জানেন ইউনূস আসলে মিথ্যেবাদী, ভণ্ড। চট্টগ্রামের জোবরাতে এই গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা খোলেন ইউনূস। যেখানে হাতে খড়ি সেখানেই যে মানুষটার মান সম্মান নিয়ে এত টানাটানি, সে মানুষটার মূল্যায়ন আমরা ভারতীয়রা কীভাবে করি বলুন তো? সুতরাং ভরসা ওই বাংলাদেশের মানুষজন, ওদের কথাই এক্ষেত্রে বিশ্বাস করাটা ভালো। মানে বাংলাদেশের মানুষজন ইউনূসকে যেভাবে দেখাচ্ছেন আমরা তাই সেভাবেই দেখছি। এবং তারপরেও এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নাকি মনে করছে আমাদের দেশের সংবাদ মাধ্যম উস্কানিমূলক প্রচার করছে, ভারতীয় মিডিয়া নাকি ফেক, মানে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। আর তাই মোহাম্মদ ইউনূস নিজে বসে গেছেন ফ্যাক্ট চেক করতে। ভাবুন তো, যে মানুষটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, তার মাথার উপর কতটা দায়িত্ব ভাবুন তো, সেই মানুষটা এসব কাজ করছেন বসে বসে, ফ্যাক্ট চেক করছেন। কত সময়, কত অঢেল সময় তার হাতে আছে ভাবুন তো। যদি অঢেল সময় না থাকে তাহলে ইউনূস সাহেব কি আর ফ্যাক্ট চেক করতেন নাকি সব দেশেরই সরকারি স্তরে খবরাখবর যাচাই হয় বা তার জন্যে যে আলাদা মন্ত্রক বা দপ্তর থাকে, বাংলাদেশে সেটা নেই? আরেকটা জিনিস হতে পারে, সব সত্যি ফাঁস হয়ে যাচ্ছে দেখে ইউনূসের মনে হচ্ছে সত্যিগুলোকে মিথ্যে প্রমাণ করাটাই এখন সবচেয়ে জরুরি কাজ। কিন্তু বাংলাদেশের কী হাল দেখুন, সে দেশের প্রধান উপদেষ্টাকে নিজের হাতে এই সমস্ত কাজ করতে হচ্ছে। এবং সেই প্রধান উপদেষ্টারই বা কী হাল দেখুন, যাকে তার দেশের মানুষ মিথ্যেবাদী বলে বদনাম দিচ্ছে, তিনি আমাদের দেশের সংবাদ মাধ্যমকে ভুয়ো খবর ছড়ানোর জন্য দোষারোপ করছেন বসে বসে। নিজের সরকারি ওই সোশ্যাল মিডিয়া পেজ থেকে ইউনূসকে পোস্ট করে এখন বলতে হচ্ছে তার এবং তার সরকারের বিরুদ্ধে আমাদের ভারতে যে সমস্ত খবর বেরোচ্ছে সেই সমস্ত খবর যেন কেউ বিশ্বাস না করে। মনে হচ্ছে না চালুনি সূচের বিচার করছে? এই ইউনূস সাহেব যখন ওই পোলার বিয়ার, মানে মেরুভল্লকের মাথার ঘাম পেঙ্গুইনের পায়ে ফেলে এত খাটাখাটনি করছেন, লোকজনকে হাতে পায়ে ধরে বলছেন প্লিজ যে কারোর কথায় বা যে কোনো খবরে বিশ্বাস করবেন না, ওগুলো ঠিক নয়, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। 1971 সালে জামাত নেতা এটিএম আজহারুলের নেতৃত্বে পাকিস্তানের সেনাবাহিনী রংপুরের 10টা গ্রাম ঘেরাও করেছিল। তারপর
প্রায় ১৫০০ মানুষকে গুলি করে খুন করা হয়, আর স্থানীয় একটা ঝিলে সবকটা দেহ ফেলে দেওয়া হয়। পাশের একটা গ্রামে ওই একইভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়, একটা পুকুরে আরও অন্তত ১০০০ খানেক মানুষকে খুন করে ভাসিয়ে দেওয়া হয়। এবার এই ২৫০০ মানুষকে হত্যার অভিযোগ যার বিরুদ্ধে, সেই জামাত নেতাকেই তো কাল বাংলাদেশের সুপ্রিম কোর্ট বেকসুর খালাস করে দিয়েছে। যে লোকটার বিরুদ্ধে মাস কিলিং মানে গণহত্যার অভিযোগ রয়েছে, যে লোকটার মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক আদালত, তাকে ছাড়াতে আদালতের, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ কে হয়েছিল জানেন? এই ইউনূসের সরকার। তাকে সব অভিযোগ থেকে মুক্তি দিয়ে দিয়েছে, খালাস করে দিয়েছে। এটাও আমরা বলছি না, বলছেন বাংলাদেশেরই এক পরিচিত মুখ সারা মেহজাবিন। সারা বাংলাদেশি তো বটেই, যে সে বাংলাদেশি নয়, সে দেশের একজন সমাজকর্মী, একজন সংবাদকর্মী। তিনি তার সোশ্যাল মিডিয়া পেজে লিখেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্যই নাকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই জামাত নেতার মুক্তির ব্যবস্থা করেছে। যে সমস্ত মানুষ আজহারের বিরুদ্ধে এতদিন মামলা লড়ছিলেন, তার বিরুদ্ধে যারা সাক্ষী ছিলেন, তাদের সবাইকেই হয় গ্রেফতার করেছে এই সরকার, নয়তো তাদের গুম করা হয়েছে। আর তারপর সুপ্রিম কোর্টে অ্যাপিল করে আজহারুল্লাহর ওই মৃত্যুদণ্ড খারিজ করে মুক্তির ব্যবস্থা করা হয়েছে। বুঝলেন তো কি করছেন এই ভদ্রলোক, কেন করছেন? তাহলে সেই প্রশ্নটা করি যেটা শুরুতে করেছিলাম, তাহলে কি খারাইল কর্তা? আমরা ভারতীয় সংবাদ মাধ্যম কিচ্ছু বলছি না, বাংলাদেশেরই খবরের চ্যানেল এবং সাংবাদিকরা ইউনূস আর তার সরকারের বিরুদ্ধে মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ আনছেন। খুনি, ডাকাত, দুষ্কৃতী, সন্ত্রাসবাদী, এদের নিয়ে যে ইউনূসের সরকার চলছে, এটা তো তারাই তুলে ধরছেন। জামাত নেতা এটিএম আজহারুল্লাহ কালকেই জেল থেকে বেরিয়েছেন। তার সমর্থনে ঢাকার শাহবাগে একটা জমায়েত হয়েছে। বেশি লোক আসেনি, কিন্তু সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মানে অতগুলো বাংলাদেশিকে যে মানুষটা খুন করেছিল, যার বিরুদ্ধে অসংখ্য বাংলাদেশের মা বোনকে ধর্ষণের অভিযোগ রয়েছে, যে পাকিস্তানি সেনার হাত থেকে বাংলাদেশ ৭১-এ স্বাধীন হয়েছিল, সেই পাকিস্তানের সেনাকে যে লোকটা সাহায্য করেছিল, তাকেই জেল থেকে বার করার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছিল সে দেশের এই বর্তমান সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার। আর সেই জেল থেকে বেরোনোর পর তাকে বীরের সম্বর্ধনা দেওয়া হয়েছে, বীরের মতো বরণ করা হয়েছে, এবং এর সমস্ত ব্যবস্থাটা করেছে ওই ইউনূস প্রশাসন। এসব খবর তো আমরা ওই বাংলাদেশির থেকেই পাচ্ছি, সারা দুনিয়া পাচ্ছে। বাংলাদেশিরাই বলছেন ইউনূস সরকারের আমলে গোটা বাংলাদেশটাই সন্ত্রাসবাদীদের মুক্ত মঞ্চ হয়ে গেছে। তাই এই ব্লগার অভিজিৎ রায়কে খুনে দোষী সাব্যস্ত জঙ্গি শফিউর রহমান ফারাবিও জেলে বসে এই ভিডিও বার্তা দিচ্ছে, তাকে নাকি ইমিডিয়েট ছেড়ে দেওয়া উচিত। ভাবা যায়, একজন জঙ্গি সে জেলে বসে ভিডিও বার্তা দিতে পারছে, মানে এই সরকারের আমলে জঙ্গিরা জেলে কিভাবে থাকে সেটা আপনারাই একবার ভেবে দেখুন। আসসালামু আলাইকুম, আমি শাফিউর রহমান ফারাবি, ব্লগার, অভিজিৎ হত্যা মামলার আসামি। আমরা অভিজিৎ হত্যা মামলা যাবজ্জীবন সাজা হয়েছে, এটা আপনারা জানেন। আবার ঢাকা সাইবার কোর্টেও 2023 সালে 30 জানুয়ারি শেখ হাসিনা কোর্টিতে একটা মামলায় আমার 7 বছর সাজা হয়েছে, আমার 39 বছর সাজা হয়েছে, 39 ইয়ার্স। দুঃখজনক হলে সত্য, বাংলাদেশে কোনো ইসলামী রাজনৈতিক দলই আমার মুক্তির জন্য কোনো রকম করে প্রচেষ্টা নিচ্ছে না। মুক্তমনা যুক্তিবাদী লেখক ছিলেন অভিজিৎ রায়, আমেরিকায় থাকতেন আর নিয়মিত মৌলবাদের বিরুদ্ধে লেখালেখি করতেন, প্রচার করতেন, জনমত গড়ে তুলতেন। 2016-তে তার নিজের দেশ বাংলাদেশে গেছিলেন, আর তার আগেই অভিজিতের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল মৌলবাদীরা, এই শফিউর রহমান ফারাবি। এও তো বলেছিল, প্রকাশ্যে জানিয়ে দিয়েছিল অভিজিৎ দেশে ফিরলেই নাকি তাকে খুন করা হবে, এরকম প্রকাশ্যে হুমকি দিয়েছিল। অভিজিৎ পাত্তা দেননি, তখন দেশে ফিরেছিলেন। অমর 21 বইমেলার থেকে যেদিন ফিরছিলেন 26শে ফেব্রুয়ারি, প্রকাশ্য রাস্তায়, তার নিজের দেশ বাংলাদেশের রাস্তায় তিনি খুন হন, নৃশংসভাবে খুন করা হয় তাকে। লোন উলফ, অর্থাৎ যে কায়দায় একা একজন জঙ্গি টার্গেটের ওপর হামলা করে, ঠিক সেই কায়দায় তাকে খুন করা হয়।
তার স্ত্রীকেও খুন করার চেষ্টা হয়। তারপর কয়েকজনে মিলে সেখানে তাকে ধরে ফেলার চেষ্টা করে, শেষ পর্যন্ত কয়েকজনকে গ্রেফতার করেছিল ঢাকা পুলিশ। তাদের মধ্যেই ফারাবিও ছিল। কোর্টে দোষ প্রমাণিত হওয়ায় ফারাবির যাবজ্জীবন হয়। এখন একটা মামলা চলছে, সেটা তার ফাঁসির দাবিতে। এটাই ফারাবির চিন্তার কারণ, আমরা বলছি না, হ্যাঁ ওই ফারাবি বলছে। দেখুন, ইউনূসের আমলে তার দেশের জেলেবন্দি একজন জঙ্গি যে খুনি, সে আক্ষেপ করছে এটা কি করে হয়? এই জমানাতেও তার মুক্তির জন্য কেউ ব্যবস্থা নিচ্ছে না। সত্যিই তো বেচারা, এটাই তো হওয়ার কথা, তার তো মুক্ত হওয়ার কথা এই সময়। বাংলাদেশে সরকার বদলে গেছে, সরকারের বদলের পর বাংলাদেশ জুড়ে গণখুন হয়েছে, এমনকি আইন শৃঙ্খলা রক্ষার দায় যে পুলিশের, সেই পুলিশ কর্মীদের ধরে ধরে খুন করা হয়েছে। তারপরে বিরোধী দলের নেতা কর্মী, বিশেষ করে আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা হয়েছে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে নির্বিচারে এই সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার। তাদের খুন করা হয়েছে, তাদের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, পোড়ানো হয়েছে, মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, এখনো হচ্ছে। আর সেই সংখ্যাটা রোজ বেড়ে চলেছে। এত অপরাধ করেও যে দেশে অভিযুক্তরা পার পেয়ে যাচ্ছে, সেই দেশে মাত্র একজন মুক্তমনাকে খুন করেছে, তার জন্য তাকে জেল খাটতে হবে। এটা না কিছুতেই ওই ফারাবি মেনে নিতে পারছে না, জানেন তো। সত্যি তো, কী করে মানবে বলুন তো? যে এটিএম আজহারুল্লাহ 1003 মানুষকে খুন করেছিল, তাকে ছাড়ানোর ব্যবস্থা যদি এই সরকার করতে পারে এবং সে ছাড়া পেয়ে যেতে পারে, তাহলে একটা মাত্র খুনের জন্য, সেটাও তো হচ্ছে মৌলবাদের জন্যই করেছিল, তারপরেও তাকে জেলে থাকতে হচ্ছে। এই ফারাবির দুঃখ হওয়ার কিন্তু যথার্থ কারণ আছে, জানেন তো। এই পরিবেশ পরিস্থিতি যে তাদের মতো মৌলবাদীদের অনুকূলে, এটা বুঝেছে বলেই তো এত বড় একটা জঙ্গি আক্ষেপ করছে। কিন্তু তার আক্ষেপে কান দিলে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের সামনে যে জোড়া বিপদ রয়েছে, সেটা বোধহয় সে বুঝতে পারছে না। বুঝতে পারলে আর এই দাবি টাবি তুলতো না। দেশের জন্য ওই হাসি হাসি চড়বো ফাঁসি করে ফাঁসিতে চলে যেত আর কি। দেখুন, অভিজিৎ রায় যেহেতু আমেরিকার নাগরিক ছিলেন, সেজন্য 2016-তে তার খুনের পর তদন্তে নেমেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। ফারাবি এই যে সাজা কাটছে, তার পেছনে FBI-এর মানে আমেরিকার মস্ত ভূমিকা আছে। তারাই বহু তথ্য প্রমাণ জোগাড় করে আদালতে পেশ করার ব্যবস্থা করেছিল। এখন যদি ইউনূস ফারাবিকে ছেড়ে দেন, তাহলে তাদের নাগরিকের খুনে দোষী প্রমাণিতকে ছেড়ে দেওয়ার জন্য আমেরিকা রাগ করবে না তো? যে ট্রাম্পকে আপাতত সন্তুষ্ট করার জন্য সেন্ট মার্টিন দ্বীপ আর চট্টগ্রামের মানবিক করিডোরটা ভেট দিতে উঠে পড়ে লেগেছেন ইউনূস, সেই ট্রাম্প যদি রেগে যান, তাহলে কি হবে? বাংলাদেশের খবরাখবর দেখে আমেরিকারও মনে হতে পারে বাংলাদেশ এখন সত্যিই মৌলবাদী এবং সন্ত্রাসবাদীদের জন্য ওপেন প্ল্যাটফর্ম, স্বর্গরাজ্য, এবং তারা তাদের দেশের নাগরিককেও ছাড়ছে না। কারণ বাংলাদেশের সংবাদ মাধ্যমই বলছে, ইউনূস শুধু যে জঙ্গিদের সাজা মকুবের ব্যবস্থা করছেন তা তো নয়, তাদের হাতে দেশ শাসনের দায়িত্বও তো তুলে দিচ্ছেন। কেন বলছি সেটা বলতে গেলে এবং তাতে আমাদের দেশের কোথায় বিপদ, সেটা বোঝাতে গেলে আরও কিছু কথা বলতেই হবে। আপনারা জানেন, আজকের দিনে এই কথাগুলো না বললেই নয়। দেখুন, আবার বলছি, যা বলছে সেটা বাংলাদেশের সংবাদ মাধ্যম আর সেখানকার সাধারণ মানুষ বলছে। তারাই অভিযোগ করছেন যে মোহাম্মদ এজাজ মৌলবাদী সংগঠন হিজবুতের ঘনিষ্ঠ। এই হিজবুত তাহরির তো আমাদের বাংলায়, আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের দেশে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যেই তাদের নেতা কর্মীরা এখানে ঢোকেন আর ঢুকে এখানে কিছু মানুষের ব্রেন ওয়াশ করেন, মগজ দোলাই। এই হিজবুতেরই সক্রিয় সদস্য এজাজ। তাকে ঢাকা উত্তর পুরসভার প্রশাসকের দায়িত্ব দিয়ে দিয়েছেন ইউনূস। এবার তিনি সেটা দিতেই পারেন, জানেন তো, কারণ ইউনূসের বাংলাদেশ যে দেশটার ফলোয়ার রয়েছে, যাদের অনুসরণ করছে, সেই পাকিস্তানের সরকার আর সেনাকে তো মৌলবাদীরাই নিয়ন্ত্রণ করে, তাই না?
ওখানকার তো এটাই নিয়ম। এই যে আসিম মুনির এখন পাকিস্তানের সেনাবাহিনীর ফিল্ড মার্শাল, তিনি তো এই মৌলবাদী ভাবধারাতেই বড় হয়েছেন, তার শিক্ষা দীক্ষা সবই তো এই মৌলবাদীদের হাতেই। তারপর ধরুন এই পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী, এই আহমেদ শরীফের বাবা তো বশির উদ্দিন, তিনি কে ছিলেন জানেন? ওসামা বিন লাদেনের সহযোগী। 2001 সালে আমেরিকায় ওই টুইন টাওয়ারে হামলার পর রাষ্ট্রপুঞ্জ যাদের জঙ্গি বলে ঘোষণা করেছিল, যে তালিকা প্রকাশ করেছিল, সেই তালিকায় এই পাক সেনাকর্তার বাবার নাম, ওই বশিরউদ্দিনের নামও ছিল। সেখানে মোহাম্মদ ইউনূস আর কি এমন করেছে? এইটুকুনি তো করতেই হবে, তাই না? আমি পাকিস্তানকে ফলো করব, এটুকুনি করব না? তিনিও করেছেন। একজন জঙ্গি লোককে, একটা জঙ্গি সংগঠনের সদস্যকে ঢাকার মেয়রের চেয়ারে বসিয়ে দিয়েছেন। পাকিস্তানের মতো হতে গেলে পাকিস্তানের মতো কাজকর্ম তো করতেই হবে। ইউনূস সেটাই করছেন। এই ইউনূস এজাজকে প্রশাসক করে দিয়েছেন, তার হাতেই ঢাকার দায়িত্ব সঁপে দিয়েছেন। আর তার ফল ভুগছে কে? বাংলাদেশ সেনা। ঢাকা উত্তরের প্রশাসক এজাজের জন্য বিড়ম্বনার শেষ নেই তাদের, জানেন তো? সামনেই কুরবানির ঈদ, এবার সেই ঈদের জন্য সেনাবাহিনীকে রাস্তা পরিষ্কারের কাজে লাগাতে চেয়েছিলেন এই এজাজ। যার যেমন বুদ্ধি আর কি, বলেছিলেন রাস্তাঘাটে যা জঞ্জাট টঞ্জাল হবে সেগুলোকে সাফ করে জল টল দিয়ে পরিষ্কার করে এই ডেঙ্গি নিয়ন্ত্রণের দায়িত্বটা বাংলাদেশের সেনাবাহিনীকে নিতে হবে। হয়তো মোহাম্মদ এজাজের মনে হয়েছিল এই যে এটা আর এমন কি কাজ, আর বাংলাদেশের সেনাবাহিনীর তো কোনো কাজকর্ম নেই, কেউ যুদ্ধ করবে না, করলেও তারা কিছু করতে পারবেন না, সুতরাং সেনাবাহিনীর কোনো পরিশ্রম নেই, বসে বসে কটা লোক শুধু শুধু মাইনে পাচ্ছে, তার থেকে রাস্তা ঝাঁট দিক। এটা যে সেনাবাহিনীর কত বড় অপমান সেটা এজাজ বুঝতেই পারেননি, এবার মনে হচ্ছে বুঝবেন। মানে তার দেশের সেনাবাহিনী মনে হচ্ছে এবার তাকে বুঝিয়ে ছাড়বে, কারণ বাংলাদেশের সেনাবাহিনী এজাজের বিরুদ্ধে কড়া বিবৃতি দিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে তাদের যেটা করার কথা তারা সেটা করবে। এই সমস্ত সাফাই ঠাফাইয়ের কথা বলার মানে হচ্ছে তাদের অপমান করে, এসব আগে তারা করেনি, ভবিষ্যতেও করবে না। এবার দেখুন এই বিবৃতি, পাল্টা বিবৃতি, এগুলো কোনোটাই কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমে নয়, সব নিজেদের দেশে। মোহাম্মদ এজাজ নিজে বাংলাদেশের সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন, আর তার পাল্টা হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে ব্যবহার করেছে। আরেকটা কাজ অবশ্য এসবের মাঝখানে বাংলাদেশের সেনাবাহিনীকে করতে হচ্ছে, সেটা হলো নিজেদের স্লেট পরিষ্কার করা। শোনা যাচ্ছিল না যে এই বাংলাদেশে লালমনিরহাট বলে যে বিমান ঘাঁটিটা আছে সেটা নাকি চীন বা পাকিস্তানকে উপহার দিতে চান ইউনূস। এবার এটা ন্যাচারালি এটা বলে দেওয়া হলে কোথাও গিয়ে দেশের তো সম্মানে লাগে, মনে হয় দেশটাকে কীরকম বিক্রি করে দিচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে, এরকম এটা মনে হয় বোধহয়। সেনাবাহিনী নিশ্চয়ই খারাপ লেগেছে, তাই বাংলাদেশ সেনা প্রেস কনফারেন্স করে বলেছে ও সমস্ত চিনফিন নয়, লালমনিরহাটের দায়িত্বে তারাই থাকছে, তারা কিছুতেই নাকি বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে দেবে না। এ তো সেই তুই বেড়াল মুই বেড়ালের মতো হয়ে গেল। বাংলাদেশের চাবিকাঠি আসলে কার হাতে? অন্তর্বর্তী সরকার নাকি বাংলাদেশ সেনা? কার কাছে? সেটা মনে হচ্ছে ওই লালমনিরহাটের তালাটা কে খুলবে বা ওই নতুন চেহারা লালমনিরহাটের উদ্বোধনটা কে করবে, ফিতেটা কে কাটবে, সেটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাবে, খুব স্বাভাবিক। লালমনিরহাট যে বিমানবন্দরটি, এটা অনেক পুরনো একটা বিমানবন্দর, এটা আগে ছিল, ব্যবহার হয়নি, প্রয়োজনের নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে, নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের সেনা বলছে চীন বা পাকিস্তান নয়, তাদের এখন প্রয়োজন বাড়ছে, তো তাই জন্য তারা ব্যবহার করবে বলেই নাকি লালমনিরহাটের এয়ারবেসটা নতুন করে খোলা হচ্ছে। তাদের প্রয়োজন হঠাৎ বেড়ে গেল। এবার কিসের জন্য হঠাৎ তাদের প্রয়োজন বাড়লো? মানে একদম এয়ারফোর্সটাকে এরকম চাঙ্গা রাখার প্রয়োজন কেন বাড়লো? লালমনিরহাটটা কোথায় জানেন তো? আমাদের ওই শিলিগুড়ি করিডোরের খুব কাছে, এই 100-2 কিলোমিটারের মধ্যেই ওখানকার ওই লালমনিরহাট বিমান ঘাঁটি। কোচবিহার থেকে দূরত্ব তো আরও কম, মাত্র 15 কিলোমিটারের মতো। এবার এরকম একটা জায়গায় বিমান ঘাঁটিটা তৈরি হয়েছিল ওই ব্রিটিশ আমলে, কিন্তু এখন সেই ব্রিটিশ নেই, আর তাদের তৈরি করা এয়ারবেস থাকলেও প্রায় ওই ধ্বস্ত অবস্থায় ছিল। মানে এতদিন ধরে তো ছিলই, কিন্তু
সেই এয়ারবেস নিয়ে বাংলাদেশ কোনো উচ্চবাচ্য করেনি, কারণ ওটার এখন আবার নতুন করে ওটাকে পুরো তৈরি করতে হবে। প্রয়োজন কি অকারণ খরচ করা? পাশেই তো যেটা আছে সেটা বন্ধু রাষ্ট্র ভারত, এরকম জায়গায় আর বিমান ঘাঁটির দরকার কি? খুব দরকার পড়লে ভারতই তো সামলে দেবে। সেটা ভেবেই সম্ভবত বাংলাদেশের সরকার বা সেনা এতদিন লালমনিরহাট বিমানবন্দর নিয়ে চুপচাপ ছিল। কিন্তু বাংলাদেশে যা এতদিন হয়নি, ইউনূস তো তাই করে ছাড়ছেন। শেখ হাসিনার আমলে ভারত আর বাংলাদেশের যে বন্ধুত্ব ছিল, খালেদা জিয়া যখন সরকারে, তখন ওই হাসিনার আমলের মতো সুসম্পর্ক না থাক, যে সম্পর্ককে একদম তেতো করে দেননি, সেটা তো করে ছেড়েছেন ইউনূস। তার এক এবং একমাত্র কাজ এখন ভারত বিদ্বেষের জিগির তোলা। তাই তার আমলে লালমনিরহাট বিমান ঘাঁটির সংস্কারকে ভারত হালকাভাবে নিচ্ছে না। এতটুকু কেন নিচ্ছে না জানেন তো? দুটো কারণে। এক, হতে পারে যা রটেছে সেটাই ঘটল, মানে বাংলাদেশ লালমনিরহাট বিমান ঘাঁটি চীন বা পাকিস্তানের মতো দেশের হাতে সঁপে দিল, যারা বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতের ক্ষতি করার চেষ্টা করতে পারে। আর সেটা না হলেও দ্বিতীয় রাস্তা তো খোলা থাকছেই। হতে পারে বাংলাদেশের সেনা এই লালমনিরহাটের দায়িত্বে থাকলো, তারাই সেটা ব্যবহার করলো, কিন্তু করলো মাঝে মধ্যে কোনো রকম ওই অ্যাডভেঞ্চার করার উদ্দেশ্যে। তাহলেও তো আমাদের সতর্ক থাকতে হবে। বন্ধু রাষ্ট্র তো আর নেই ওই দেশটা, ফলে আমাদের সীমান্তের পাশে এখানে একটা এরকম বিমান ঘাঁটি থাকলে সেটাকে তো হালকাভাবে নেওয়ার আর কোনো প্রশ্ন থাকে না, কারণ সেটা শত্রু দেশের বিমান ঘাঁটি। আন্তর্জাতিক সীমান্তের প্রায় ঢিলছোড়া দূরত্বে বাংলাদেশের এয়ারবেস যদি ভারতের বিরুদ্ধে ব্যবহার হয়, তাহলে তো তা মোকাবিলার জন্য আমাদেরও ব্যবস্থা থাকতে হবে, তৈরি থাকতে হবে। ওই বুনো ওলের জ্বালা কমাতে বাঘা তেঁতুলটা তো দরকার, তাই না? এবং গোটা ব্যাপারটা ভারত যে এইভাবেই দেখছে, এটাও বুঝিয়ে দেওয়ার দরকার আছে। ওই পাকিস্তানকে শিক্ষা দেওয়ার পর অনেকেই সিধে হয়ে গেছে, যেটুকুনি মাঝে মধ্যে ওই কারুর ডানা ওড়ে না, সেরকম ডানা ওড়ার মতো ব্যবস্থা হচ্ছে, তখনই তাদের বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে। তাই উত্তরবঙ্গের হাসি মারার মতো এয়ারবেস যতই থাক, যতই সেখানে রাফালের মতো যুদ্ধ বিমান আমাদের থাকুক, ভারতীয় সেনা ত্রিপুরার কৈলাস শহরে ওই বিমান ঘাঁটি নতুন করে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিমান ঘাঁটির পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। এইদিকে লালমনিরহাটের পাল্টা আমাদের কৈলাস শহর তৈরি হয়ে যাচ্ছে। Where see the basic fundamental infrastructure available here along with the government of Tripura officials. একসময় কৈলাস শহরের বিমান ঘাঁটিকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ব্যবহার করতে দিয়েছিল ভারত, জানেন তো? কি অদ্ভুত না? এই বিমান ঘাঁটির থেকেই পাক সেনার ওপর হামলা হতো। আর এখন এই বিমান ঘাঁটিকে তৈরি রাখা হচ্ছে ওই বাংলাদেশের ভেতর থেকে কোনো আক্রমণ আসার জন্য। এমন একটা সময় যখন ওই যাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা বা বাংলাদেশিরা আমাদের এই বিমান ঘাঁটিকে ব্যবহার করতেন, সেই পাক সেনারাই এখন তাদের বড় ভাই হয়ে গেছে। এবার এরকম একটা বিমান ঘাঁটিকে কীভাবে ব্যবহার করবে আমাদের সেনাবাহিনী, সেটা স্বাভাবিকভাবেই গোপন রাখা হয়েছে। কিন্তু যেটা বোঝার সেটা তো পরিষ্কার, বোঝাই যাচ্ছে আমাদের দেশের সরকার এবং সেনাবাহিনী বাংলাদেশকে আর বন্ধু রাষ্ট্র বলে দেখছে না, সম্ভাব্য শত্রু হিসেবেই দেখছে। এবং সেই পরিস্থিতিটা বাংলাদেশির যে তৈরি করে দিয়েছে, সেটা নিয়ে তো কোনো সংশয়ই নেই। এই মুহূর্তে ঘরে বাইরে প্রবল চাপে রয়েছে বাংলাদেশের ওই ইউনূসের সরকার। ইমেজ বাঁচাতে গতকাল রাতে জাপান গেছেন ইউনূস। কেন গেছেন? হতে পারে ওই আমেরিকা চীনের মতো জাপানের কাছ থেকেও তিনি কিছু ধার ঠার চাইলেন, অথবা বাংলাদেশের আরও এক ফালি জায়গা হয়তো তিনি জাপানকে বিক্রি করে দিয়ে এলেন, হতেই পারে। এগুলো সব সম্ভব। ইউনূস বুঝেছেন যে যত সময় যাচ্ছে ততই তার মুখ আর মুখোশটা আলাদা হয়ে যাচ্ছে। 9 মাস আগে যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্বে ছিল, সেই সরকার প্রায় কোনো প্রতিশ্রুতিই পূরণ করতে পারেনি। এবং সবথেকে বড় কথা, যারা বলেছিল বাংলাদেশে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে, নির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্ব তুলে দেবে, তারা এখন ক্রমশ তালবাহানা করে ব্যাপারটা পিছিয়ে দিচ্ছে। ইউনূস 2 দিন আগেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন, বিএনপি তার মধ্যে ছিল, এবং তারা কিন্তু কোনোভাবেই ইউনূসের কথায় সন্তুষ্ট হয়নি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোটের ব্যবস্থা করবেন বলে ইউনূস তাদের বলেছিলেন, তারা মানতে রাজি হয়নি। আজ ঢাকায় বিএনপির একটা সমাবেশ ছিল, প্রচুর লোক হয়েছিল, প্রচুর।
মানে কয়েকদিন আগে, ওই বললাম 2 দিন আগে যে শাহবাগে যে মানে একটা সভার আয়োজন করেছিল, এই ইউনূসের তত্ত্বাবধানে যে সভা হয়েছিল, সেখানে খুব লোক হয়নি, কিন্তু এই সভায় অসংখ্য মানুষ হাজির হয়েছিলেন তারেকুর রহমানের বক্তব্য শোনার জন্য, যাদের মধ্যে অনেকেই ছিল ছাত্র। এবার দেখুন, 1 বছর আগে যে ছাত্র আন্দোলন হাসিনার বিপক্ষে আর ইউনূসের পক্ষে ছিল, সেই ছাত্র সমাজের একটা বড় অংশ যদি এখন বিএনপির পতাকার তলায় চলে যায়, তাহলে তো ইউনূসের চিন্তা হবেই। বিশেষ করে বিএনপি যখন সরাসরি তাকে একদম ওই চরম সময়সীমা দিয়ে দিয়েছে, বলে যে ডিসেম্বরের মধ্যে ভোট করতেই হবে, আর যদি ভোট না হয় তাহলে ইউনূসের হালও নাকি হাসিনার মতোই হবে। এটা শুনে কি মনে হচ্ছে জানেন তো, আমরা ভারতীয়রা নই, ইউনূসের নিজের দেশের লোকই ইউনূসকে বুঝতেও পারছে না, বুঝতে চাইছেও না, কারণ তারা আর সহ্য করতে পারছে না তাকে। আমি বলি, এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ, অর্থাৎ প্রায় 90% এই দেশের নাগরিক নয়। হুঁশিয়ার করে বলছি, তারেক রহমানকে যদি বাংলাদেশের স্বাভাবিক রাজনীতি করতে না দেন, শেখ হাসিনার পরিণতি আপনাদেরকে ভোট করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান, তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। এইরকম একটা চাপের মুখে মোহাম্মদ ইউনূস সেটাই করেছেন যেটা তার পক্ষে করা সব থেকে সহজ। তিনি বাংলাদেশের মধ্যে ভারত বিদ্বেষকে চরম জায়গায় নিয়ে যাচ্ছেন। যেই এখন তার বিরুদ্ধে কিছু বলছেন সেটাই নাকি ভারতের চক্রান্ত, ভারত নাকি চাইছে তাকে সরাতে। ভাবুন তো, এইটা তার যে যাবতীয় উদ্দেশ্য, আসলে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা তার দেশকে, তার দেশের মানুষকে, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু আজ কোচবিহারে 13 জন বাংলাদেশিকে ভারতে ঢোকানোর চেষ্টা করেছিল বিজিবি, ওই বাংলাদেশ বর্ডার গার্ড, কিন্তু বিএসএফ সেটা আটকে দেয়। আর তারপরেই বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশি দুষ্কৃতীদের নিয়ে বিএসএফের ওপর চড়াও হয়। কেন হয় জানেন? এই যে গত কয়েকদিন ধরে বারবার বলছি যে এরকম বারবার বিএসএফকে প্ররোচনা দেওয়া হচ্ছে, আমাদের এখানকার মানুষজনের উপর ইট ছোড়া হচ্ছে, ওখানকার মানুষজনকে লেলিয়ে দেওয়া হচ্ছে বিএসএফকে আক্রমণ করার জন্য। এগুলো কেন হচ্ছে জানেন? কারণ বাংলাদেশ চাইছে যেভাবেই হোক ভারতের পায়ে পা বাঁধিয়ে একটা ঝগড়া করতে। একবার যদি বিএসএফ কোনোভাবে প্ররোচনায় পা দিয়ে কিছু একটা করে বসে, ব্যবস্থা নিয়ে বলে, তাহলে তার দেশের মানুষকে বোঝানোটা খুব সহজ হয়ে যাবে। দেখেছো, ভারত আক্রমণ করছে আমার দেশকে, আমাদের একজোট হতে হবে, আমার পেছনে দাঁড়াও সবাই, ওই আক্রমণকারী ভারতকে আটকাতে হবে। কীরকম লেভেলের একটা নোংরা মানসিকতা ভাবুন তো। শিখণ্ডীর মতো নিজের দেশের মানুষজনকে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, মরতে হলে ওরা মরবে। দেখুন, আজকে অন্তত 3টে জায়গার থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশি ধরা পড়ার খবর এসছে। শিলিগুড়ি, পানিহাটির পাশাপাশি নদিয়ার হাঁসখালিতে এক বাংলাদেশি ধরা পড়েছে। যারা অবৈধভাবে ভারতে এসছে তাদের ফেরত পাঠানোটাই নিয়ম, কিন্তু বাংলাদেশ এই যাদের ধরা হচ্ছে দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে কিছুতেই নিতে চাইছে না, তাদের ঠেলে ঠুলে ভারতে পাঠিয়ে দিচ্ছে। এদের নিয়ে যেতে, মানে নিজেদের দেশে ফেরাতে প্রবল আপত্তি এই বর্ডার গার্ড বাংলাদেশের। এটা নিশ্চয়ই সরকারের নির্দেশ না থাকলে এটা করতো না তারা। যদি এরা সাধারণ নাগরিকই হয় তাহলে ফেরত নিতে আপত্তি কিসের? নাকি এরা জানে যাদের পাঠিয়েছিল তারা এক একজন দুষ্কৃতী, তাদের ফিরিয়ে নিলে তাদের নিজেদের দেশে তারা নিজেরা ভুগবে। সুতরাং যতজন ওরকম দুষ্কৃতী আছে যত বেশি পারা যায় ভারতে পাঠিয়ে দাও। দক্ষিণ 24 পরগনার হাড়দহ বলে একটা গ্রাম আছে, জায়গাটা বারুইপুরের কাছাকাছি। সেখানে আজ থেকে 8 বছর আগে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের খোঁজ পাওয়া গেছিল। প্রায় 350 রোহিঙ্গা ওই হাড়দহে জমি জায়গা দখল করে থাকতে শুরু করেছিল, কিন্তু জানাজানি হওয়ার পর রাতারাতি তারা হাওয়া হয়ে গেছে, উধাও। এতজন রোহিঙ্গা কোথায় গেল? এটা তো ভাবার বিষয়।
এরা সাধারণ মানুষের মধ্যে মিশে থাকলে সেটা তো আতঙ্কের বিষয়, কিন্তু তাদের নিয়ে কোনো উত্তরই প্রশাসনিক স্তরে জানা যাচ্ছে না। রাজনীতিতে রোহিঙ্গাদের খোঁজ আছে। বিজেপি নেতারা নিয়ম করে অভিযোগ করেন শুধু বাংলাদেশি নয়, এই তৃণমূলের মদতে অবৈধভাবে ভারতে আসা রোহিঙ্গারাও বাংলার ভিড়ে মিশে যাচ্ছে, এখানকার জনসংখ্যা আর জনবৈচিত্র্যকে পাল্টে দিচ্ছে। ওই তপসিয়ার কাছে যে গুলশান কলোনি, সেই গুলশান কলোনিতেও রোহিঙ্গারা রয়েছে বলে বিজেপি অভিযোগ করছে। এবার গুলশান কলোনি রোহিঙ্গাদের বাসস্থান কিনা সেটা তো প্রমাণ সাপেক্ষ, কিন্তু তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাংলাদেশি পরিচয় ফাঁস হওয়ার মতো বিজেপির পঞ্চায়েত প্রধানের স্বামীও যে বাংলাদেশি, এটাও তো সবার সামনে চলে এসছে। মানে রাজনীতি আমাদের দেখেনে এই বাংলাদেশিদের নিয়ে কি পিং পং বলের মতো খেলা খেলছে, বুঝতে পারছেন তো? নদিয়ার বেথুয়াডহরি 2 নম্বর পঞ্চায়েতের প্রধান রীনা সরকার, তার স্বামী সঞ্জিত কবিরাজ বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অভিযোগ করেছে তৃণমূল। এই সঞ্জিতের নাম কি করে ভোটার তালিকায় উঠেছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, এমনকি বিষয়টা নিয়ে হাইকোর্টে মামলা পর্যন্ত হয়ে গেছে। হাইকোর্ট বলে দিয়েছে আপাতত 1 মাস পঞ্চায়েতের কোনো কাজে বিজেপির ওই প্রধান অংশ নিতে পারবেন না। মানে যার স্বামী অনুপ্রবেশকারী বলে অভিযোগ, তিনি আপাতত প্রশাসনিক কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। এটাকে তৃণমূল হয়তো ওই ইটের বদলে পাটকেল হিসেবে দেখছে, কারণ তাদের ওই মালদার রশিদাবাদ পঞ্চায়েতের প্রধান ছিলেন লাভলি খাতুন, যার বাড়ি বাংলাদেশের রাজশাহীতে। এটা প্রমাণ হয়ে যাওয়ার পর তো তার প্রধানের পদটাই কেড়ে নিয়েছে হাইকোর্ট, আর বিজেপি লাভলিকে পুশব্যাক করার দাবি তুলতে শুরু করেছে। মানে বাংলাদেশ পাঠানো হচ্ছে না কেন সেই প্রশ্ন তুলতে শুরু করেছে। কেন এখনও পঞ্চায়েত সদস্য রেখেছে তৃণমূল তাকে, সেটা নিয়েও বিজেপি রাজনৈতিক চাপ তৈরি করছে। এই সময় তৃণমূলের হাতে এসছে এই নদিয়ার ব্যাপারটা, ব্যাস তৃণমূল সেটাকে পাল্টা কাজে লাগাচ্ছে। আমাদের শুধু একটাই কথা বলার আছে, জানেন তো, এই অবৈধ বাংলাদেশি সে যেই হোক তাকে ভারত ছাড়তে হবে। অবৈধ বাংলাদেশি মুক্ত ভারত চাই আমরা। আপনার স্বামী বাংলাদেশি? বাংলাদেশি যদি বলা হয় তাহলে আমরা নিজেও বাংলাদেশি। আমার মা বাবা 71-এর সময় এই দেশে আসেন, তারপর আমাদের এখানে জন্ম, সেই সূত্রে আমরা এখানে বসবাস করছি। আর ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। যারা জাতীয়তাবোধ নিয়ে বড় বড় কথা বলে, সেই ভারতীয় জনতা পার্টি এমন একজনকে প্রধান করেছেন যিনি যার নাগরিকত্ব, যার স্বামীর নাগরিকত্ব নিয়ে সন্দেহ আছে। বাংলাদেশি কিনা আমি বলতে পারছি না, স্বামীর সাথে যেহেতু সম্পর্ক নেই হয়তো বাংলাদেশি হতে পারে, শুনলাম যে বাংলাদেশি থাকে হয়তো, কিন্তু না স্বামীর সাথে যেহেতু সম্পর্ক নেই। আমার কাছে প্রধান এই ব্যাপারে লিখিত বা মৌখিক কোনোভাবেই জানাননি। আমি অন্য সূত্রে খবর পেয়ে তারপরে এনকোয়ারি করে দেখেছি, যে বিষয়টার মধ্যে সত্যতা আছে প্রাথমিকভাবে আমি জানতে পেরেছি। এইরকম একটা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কাল উত্তরবঙ্গে আসছেন। আলিপুরদুয়ার তার জোড়া সভা রয়েছে। নতুন প্রকল্পও বেশ কিছু ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। এবারের কারণ হচ্ছে এই মুহূর্তে উত্তর পূর্বের উন্নয়ন দেশের কাছে একটা আলাদা প্রায়োরিটি। জাতীয় স্বার্থেই উত্তর পূর্বের 7 রাজ্যের আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গের সুরক্ষা এবং পরিকাঠামোর উন্নয়ন যে প্রয়োজন, সেটাকে তো আর অস্বীকার করা যাচ্ছে না। কিন্তু তার বাইরে উত্তর পূর্বকে বার্তা দেওয়া ছাড়াও আর কি বার্তা দিতে পারেন নরেন্দ্র মোদী? দেখুন, রাজ্যে আসার আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক স্ট্রাইক শুরু করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর পোস্ট, তৃণমূলের অপশাসন আর দুর্নীতির জন্য বাংলার মানুষ নাকি নাজেহাল। দেখুন, পয়ালগাঁওতে জঙ্গি হামলার অপারেশন সিঁদুরের পর এই প্রথম বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। তার সফর অফিসিয়ালি শুরু হওয়ার আগে এরকম একটা আঘাতের জন্য তৃণমূল কি তৈরি ছিল? নিশ্চয়ই ভেবেছিল যে এই এখন অপারেশন সিঁদুরের যেরকম কৃতিত্বকার, এটা কিভাবে করানো হয়েছে, এই জাতীয়তা বোধটাকে কোথাও গিয়ে লোকজনের সামনে তুলে ধরে নিজেদের জন্য ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করবেন। তার বদলে সরাসরি তাদের আগে যে আক্রমণ করে ফেলবে, এটা কি তৃণমূল ভেবেছিল? দেখুন, পহেলগাঁও পরবর্তী সময়ে তৃণমূলের কাছে 3টে পথ খোলা ছিল। একটা পথ রাজনৈতিক বিরোধিতার, কেন্দ্র তথা বিজেপি সরকারের বিরোধিতায় রাস্তায় গেলে জাতীয়তাবাদের বিরোধিতার রাস্তাটা খুলে যেত, যার ফলে তৃণমূলের ইমেজে দেশদ্রোহের তকমা লাগার ঝুঁকি ছিল। আর কেউ না হোক, বিজেপি তো এই তকমা লাগাতে ঝাঁপিয়ে পড়তই। তাই কোনোভাবেই ওই সময় জাতীয়তাবাদের বিরুদ্ধে যে এরকম কোনো বক্তব্যই তৃণমূল রাখেনি, দেশের পাশে আছে।
দ্বিতীয় পথ, দেশ তথা সরকারের অল আউট সমর্থন, কিন্তু তাতে তৃণমূলের রাজনৈতিক অবস্থানটাই তো নড়বড়ে হয়ে যাচ্ছিল, অস্তিত্ব বিপন্ন হওয়ার ঝুঁকি ছিল। আর হ্যাঁ, আরেকটা পথ ছিল একদম চুপ থাকা, না সাফল্য না ব্যর্থতা কোনোটাই প্রকাশ না করা। এবার এই পথটা আবার তৃণমূলের রাজনীতিতে বেমানান, জাতীয় রাজনীতিতে সেক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই তৃণমূল কী করলো, একটা 4 নম্বর পথ খুঁজে বার করলো। শেখার আছে কিন্তু এটার থেকে, পথ আটকে গেলে কীভাবে নতুন পথ খুঁজে নিতে হয় এটা রাজনীতি শেখায়। জীবনের প্রত্যেকটা সমস্যা এটাকে কাজে লাগাতে পারেন রাজনীতিকে সামনে রেখে। দেখুন, তৃণমূলের চতুর্থ পথটা হলো জাতীয়তাবাদের সঙ্গে থাকা, আবার রাজনৈতিক বিরোধিতা করা, একসঙ্গে দ্বিমুখী স্ট্র্যাটেজি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের মাঠে নেমেছিলেন, বিদেশের মাঠে গেছিলেন তৃণমূলের সাংসদ হিসেবে, এবং তৃণমূলকে সঙ্গে নিয়ে তিনি জাতীয়তাবোধের যে কৃতিত্বটা সেটার একটা পার্ট হয়ে গেছিলেন। বিদেশে গেছেন ওই সংসদদের দলের একজন হয়ে, প্রতিনিধি হয়ে, এবং সেখানে দেশের ওই সংসদদের মধ্যে নিজেকে আলাদা করে চিনিয়ে দিয়েছেন। বিদেশের মাটিতে নিজেকে জাতীয়তাবাদী মুখ হিসেবে তুলে ধরেছেন। ইনফ্যাক্ট অভিষেক এই যে বিভিন্ন সফরগুলোয় যাচ্ছেন না সংসদীয় দলের হয়ে, সেখানে গিয়ে কিন্তু তিনি নিজের ইমেজটাই পুরো মেকওভার করে ফেলেছেন। দেখুন, তার বাকি সব কিছু লোকে ভুলে গেছেন, এখন লোকজন খালি তিনি কিভাবে পাকিস্তানকে আক্রমণ করছেন, কিভাবে তিনি দেশের সাফল্যটাকে তুলে ধরছেন সেইটা দেখছেন, গর্বে বুক ভরে উঠছে, প্রশংসা করছেন তার। আর মজা হচ্ছে, আবার তার দলের সাংসদরাই বলছেন সাফল্যটা আসলে ভারতের, বিজেপির না। নরেন্দ্র মোদী যতই বলুন তার শিরায় রক্ত নয় গরম সিঁদুর বইছে, ভারতের সাফল্যকে প্রধানমন্ত্রীর সাফল্য বলতে আবার নারাজ বাকি তৃণমূল। শুধু নারাজ নয়, সাগরিকা ঘোষ, কাকলি ঘোষ দস্তিদাররা জাতীয়তাবাদের রাজনীতি নিয়ে বিজেপিকে তুলোধনা করতেও পিছপা হচ্ছেন না। বুঝতেই পারছেন, এই হচ্ছে রাজনীতি। উপযুক্ত জবাব দেওয়া যায় সন্ত্রাসবাদের, পাকিস্তানের বিরুদ্ধে আমরা তাদের সঙ্গে ছিলাম, কাঁধে কাঁধ মিলিয়ে সেই যুদ্ধে আমরা সাহায্য করেছি বা আমরা তাদের সঙ্গে সহযোগিতা করেছি। কিন্তু সেটাকে সৈন্যের সাফল্য না দেখে, সৈন্যের আত্মত্যাগ না দেখে, দেশ রক্ষার স্বার্থে তারা এটা নিয়ে রাজনীতি করে গিয়ে ভাব দেখাচ্ছেন যে উনি যুদ্ধ করেছেন একা এবং ওদের পার্টি একা যুদ্ধ করেছেন। এটা অনুচিত, এটা অন্যায়। এবং এই যে যুদ্ধটা, পাকিস্তান যদি আবার এরকম আঘাত হানে তাহলে পরে তার জবাব কি হবে, এইগুলো নিয়ে কিন্তু সবার সঙ্গে ওনার আলোচনা করে তারপর এটা করা উচিত। আচ্ছা, এটাকে কি তৃণমূলের ডাবল ইঞ্জিন পলিসি বলা যায়? শুধু দুটো ইঞ্জিন দুমুখে যাচ্ছে, জাতীয়তাবাদের প্রশ্ন সেখানে দেশের পতাকা তুলে ধরা, আবার জাতীয় রাজনীতি সেখানে দলের পতাকা তুলে ধরা। কারণ কেন্দ্রের সঙ্গে এই যে কথাগুলো বলছেন না কাকলি ঘোষ দস্তিদার বা সাগরিকা ঘোষরা, এদের বক্তব্যের মধ্যে একটা বিপন্নতাও আছে কোথাও, জানেন তো, যে এই যাবতীয় সাফল্য যদি বিজেপির বা কেন্দ্রের সাফল্য বলে পরিগণিত হয়, জনমানসে যদি সেটা জায়গা করে নেয়, তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড। ভোটের ময়দানে কিন্তু সেক্ষেত্রে মানে তাদের ডাহা লস। আর সেই জন্যেই তারা বুঝতে পারছেন যে এই ব্যাপারটাই কেন্দ্রের সাথে সহমত হলে গোটা তৃণমূলটাই ধুয়ে মুছে যাবে। তাই তারা খুঁজে বার করেছেন যে কোন পয়েন্টটায় আক্রমণ করা যাবে। ওই জন্য তারা সেনার সেন্টিমেন্টটাকে তুলে ধরে বিজেপিকে অ্যাটাক করছেন। এটাকে কিন্তু আপনারা সাগরিকা ঘোষ বা কাকলি ঘোষ দস্তিদারদের কন্ট্রোলড এক্সপ্লোশন বলতে পারেন। অনেক হিসেব করে পার্টে পার্টে বিস্ফোরণ ঘটাচ্ছেন। দেশের সাফল্যকে কিছুতেই নরেন্দ্র মোদী বা বিজেপির সাফল্য হতে দেওয়া যাবে না। এটাই তাদের একমাত্র এই বিস্ফোরণগুলোর উপজীব্য। আর বাকিটা ওটা অভিষেক যেরকম বলছেন বলে যান না, দেশ কীভাবে জবাব দিল, ওখানে তার মুখ দিয়ে মোদি যে কথাগুলো বলেছেন সে কথাগুলোই বেরোক না, কোনো অসুবিধা নেই, ওটা তখন বিদেশ নীতির প্রশ্ন। দেখুন, এই যে পাকিস্তানকে এইভাবে উচিত শিক্ষা দেওয়াটার মধ্যে আসলে তৃণমূলের একটা ভূমিকা আছে, এইটা বলার অপশানটা এই মুহূর্তে তৃণমূলের নেই। কিন্তু নেই বলে রাজনৈতিক দল কখনো
দমে গেছে নাকি? সুতরাং তৃণমূল ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিতে চাইছে এই যে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া গেছে না, সেটা সম্ভব হয়েছে এই তৃণমূল নিঃস্বার্থ সমর্থন দেওয়ায়। তৃণমূলের মতো দল যদি বিরোধিতা করত, দেশের মধ্যেই যদি বিরুদ্ধ প্রশ্ন উঠত সরকারের, ওই সময় যদি তাদের প্রত্যেকটা প্রশ্নের সামনে ফেলে দেওয়া হতো, তাহলে সরকার আর সেনা এত খোলা মনে ব্যাট চালাতে পারতো নাকি? এটা হালকা করে এর পাশে পাশে যা যা বক্তব্যগুলো আছে সেটা আপনাদের পড়তে হবে। আসলে 26-এর বিধানসভাটা সবার মাথায় আছে। জাতীয়তাবাদ আর হিন্দুত্বের হাওয়ায় ঝড় উল্টো দিকে বইলে তো মহাবিপদ। তাই জাতীয়তাবাদী সাফল্যের সঙ্গে থাকতে হবে, আবার সেই ঝড়টাকে রুখতে পাল্টা বিস্ফোরণও ঘটাতে হবে। মুশকিল একটাই, দলটার নাম তৃণমূল। বিস্ফোরণ তো হবে, কিন্তু সব বিস্ফোরণ মেপে ঝুপে হবে এরকম কোনো গ্যারান্টি নেই। কারণ দলে হুমায়ুন কবির, উদয়ন গুহর মতো নেতারা আছেন না, ধরে আনতে বললে তারা বেঁধে আনেন, এবং তারা এই প্রত্যেকটা ক্ষেত্রে এমন একটা করে গাড্ডা খুঁড়ে রাখেন যে সেই গাড্ডাগুলোতে মাঝে মধ্যে দলেরই পা পড়ে মচকে যায়। তাই প্রধানমন্ত্রী যখন অপারেশন সিঁদুরের পর প্রথমবার বাংলায় আসছেন, তখন নাম না করে বিরাট বিস্ফোরণ ঘটিয়ে বসে আছেন উদয়ন গুহ। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। কনস্ট্রাকটিভ সমালোচনা করছি, রাহুল গান্ধী করছি, সারা কংগ্রেস দল করছে, আপনারা জানেন। গঠনমূলক সমালোচনা আমরা করে থাকি, কোনো ব্যক্তিগত গালাগালিটা আমরা নাই। ব্যবসা করার কথা বলছি, মানে কেউ গরম চা বিক্রি করতেন, এখন তিনি গরম সিঁদুর বিক্রি করবার চেষ্টা করছেন। আমরা ওই ধরনের ব্যবসা করার জন্য এটা করি না। আমাদের কথা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে। উদয়ন গুহ আমাদের বর্ষীয়ান নেতা, কিন্তু তার বক্তব্য আমরা পার্টি অনুমোদন করে না। উদয়নবাবু যথার্থভাবে তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয় দিয়েছে। দল হিসাবে উদয়নবাবু ঠিকই বলেছেন যে বেচতে আসছেন। আসলে উদয়নবাবুর দল তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যটাকেই বেচে দিয়েছেন। কুণাল ঘোষের কথাটা শুনলেন তো, দল একটা দূরত্ব তৈরি করলো সরাসরি এই উদয়ন গুহর সঙ্গে। এটা পরিষ্কার যে এটা তাদের পক্ষে একটা অস্বস্তিকর জায়গায় ফেলে দিয়েছেন, এটা তো তারাও বুঝতে পারছেন। আর আসলে পহেলগাঁও পরবর্তী সময়ে তৃণমূলের স্ট্র্যাটেজিটা তো পরিষ্কার, যেটা বললাম, সঙ্গে থাকা অথচ বিরোধিতা করা। এবার এটা কিন্তু এই মুহূর্তে তৃণমূলের একটা স্ট্যান্ডার্ড স্ট্র্যাটেজি হয়ে গেছে, জানেন তো। মানে শুধু এই সরকারের সঙ্গে, মানে দেশের সরকারের সঙ্গে বা বিজেপির সঙ্গে নয়, বা এই পহেলগাঁও প্রসঙ্গে বা অপারেশন সিঁদুর প্রসঙ্গে নয়, আদালতের সঙ্গেও তৃণমূল কিন্তু এই একই স্ট্র্যাটেজিতে চলছে। সঙ্গে আছে, নির্দেশ মানছে, আবার নিজেদের লাইনেও চলছে। কিছুতেই সে লাইন ছাড়তে পারছে না। যখন চাকরি বাতিল হয়েছিল, তখন আদালত আর আইনজীবীদের দোষারোপ করা হয়েছিল। মনে আছে কি বলেছিল? বলেছিল মানবিকতাহীনতা, এটা মানবিকতার পাঠ শেখানোর চেষ্টা হয়েছিল। তখন বলা হয়েছিল কারুর চাকরি যাওয়াটা ঠিক নয়। এখন সরকার কি বলছে? চাকরি ফেরানো সম্ভব নয়। আদালত বলেছে তাই একমাত্র উপায় পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা না দিলে কিচ্ছু হবে না। এই 3রা এপ্রিল 26,000-এর বেশি চাকরিরত শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। এই মাঝের 1.5 মাস আমরা কি দেখেছি সেটা একবার ভাবুন। এবার সিভিক টিচার, রিভিউ পিটিশন, সরকারের মানবিকতা, শিক্ষামন্ত্রীর প্রচেষ্টা, সব কিছু, সব অপশন দেখা হয়ে গেছিল। বাকি ছিল বিজ্ঞপ্তি। এবার এসএসসির নিয়োগের বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল 2016-র 16 ফেব্রুয়ারি। সেই একই পরীক্ষার আবার একটা বিজ্ঞপ্তি বেরোচ্ছে, ঠিক 9 বছরের ব্যবধান। প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী পরীক্ষায় বসতেই হবে, ও সমস্ত বাকি আর অন্য কিছু নেই, কারণ আদালত বলে দিয়েছে। এদিকে এই সমস্ত কিছুর জন্য দায়ী করা হয়েছে, মামলা করা হয়েছে, পিটিশন হচ্ছে, আবার আদালতের নির্দেশ পুরো মেনে যা যা করার সেগুলোও করা হচ্ছে।
এই সব কিছু দেখে শুনে অনেকে জিজ্ঞেস করছেন, এটা তো বোঝা গেল যে কারোর চাকরি যাক সরকার চায় না, কিন্তু দুর্নীতির সময় সরকার কেন চোখ বন্ধ রেখেছিল? দুর্নীতি করলে চাকরিটাই অনিশ্চিত হয়ে যাবে, এতগুলো মানুষের চাকরি যাবে, এটা কি বুঝতে পারেনি সরকার? ধরে নিলাম একটু দেরিতে বুঝেছে। তারপর সরকার বলছে অভিজ্ঞতাকে মান্যতা দেওয়া হবে, অথচ ফ্রেশাররা পরীক্ষায় বসতে পারবে। তার মানে অভিজ্ঞ পরীক্ষার্থীরা অতিরিক্ত সুবিধা পাবেন। একই যাত্রায় তাহলে ফ্রেশাররা শুরুতেই তো ছিটকে যাবেন, তাহলে ফ্রেশারদের পরীক্ষায় বসানোর মানেটা কি? আর শুরুতেই তো নতুন পরীক্ষার্থীদের যদি এইভাবে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে তো মানে এটা তাদের পিছিয়ে রাখার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, তাহলে তো আবার নতুন বিতর্ক তৈরি হবে, আবার মামলা মোকদ্দমার একটা রাস্তা খুলে যাবে। ধাঁধা আরেকটাও আছে, বোনাফাইড জালিয়াত, মানে চিহ্নিত অযোগ্যদের কি হবে? দেখুন, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী অযোগ্যরাও অন্যান্য দপ্তরে কাজ করার সুযোগ পেতে পারে। এটা কেন বলতে হচ্ছে সরকারকে? কেন এই সুযোগটা ওই অযোগ্যদের দেওয়া হচ্ছে? যোগ্য শিক্ষকদের পাশাপাশি অযোগ্য জালিয়াতদের দায়টাও কেন সরকার নিচ্ছে? এরা তো অন্যায় করেছেন, এটা তো পরিষ্কার, এর জন্যই তো এতগুলো মানুষ ডুবেছেন, এটাও পরিষ্কার, তাহলে তাদের দায়ী কেন নিচ্ছে সরকার? সরকারের কি আলাদা কোনো দায়িত্ব রয়েছে এই ব্যাপারটায়? দেখুন, অনেকেই বলবেন এসএসসি নথি হারিয়েছে বলেই এই পরিস্থিতি, তাহলে তার একটা কথাও বলতে হয়, দুর্নীতির পরিস্থিতি ছিল বলেই তো নথি হারিয়েছে বলেই তো সরকার পাইয়ে দিচ্ছে। সরকার একই সঙ্গে আরও 1000 শূন্যপদ তৈরি করেছে, শুনছি অন্যান্য বিভাগেও পরীক্ষা নিরীক্ষা হবে। প্রশ্ন শুধু একটাই, যে একবার চুরি করেছে সে পরের বার চুরি করবে না বা চুরি করার সুযোগ পাবে না, বা যারা একবার চুরি করার রাস্তা খুলে দিয়েছিল তারা এক্ষেত্রেও সক্রিয় হবে না, এটার গ্যারান্টি কি সরকার দিতে পারবে? নাকি ফের কিছু ঘটে গেলে আবার এসএসসিকে স্বশাসিত সংস্থা বলে পরিচয় করিয়ে দেওয়া হবে, তাহলেই সরকারের আর কোনো দায় থাকবে না? বুঝেছেন তো কি মজাটা? রাজনীতির খেলায় এবার আমরা কীরকম পিংপং বল সেটা বুঝতে নিশ্চয়ই আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না, তাই না? গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেনি লিস্ট, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী। আপনারা প্লিজ অপশান 2টাকেও কাজে লাগান, অপশান 1টাকেও কাজে লাগান। অপশান 1 যদি হাত থেকে বেরিয়ে যায়, তারপরে যদি অপশান 2 রিভিউ করে আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়া। উনি বলেছেন এক্সপিরিয়েন্সের জন্য অ্যাডভান্টেজ দেবেন। কাকে দেবেন? এই ধরনের যে ক্লাসিফিকেশন, যে অ্যাডভান্টেজ দেব একটা গ্রুপকে আর একটা গ্রুপকে অ্যাডভান্টেজ দেব না, যারা দুর্নীতির ফলে যারা এতদিন ধরে ক্ষতিগ্রস্ত হলো তাদেরকে অ্যাডভান্টেজ দেব না, এই ক্লাসিফিকেশন ইন্টেলিজেবল না। এর যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন, এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। পরীক্ষা তো দিয়েছিলাম 10 বছর আগে, তার জন্যই তো আজকে চাকরি করছি। আমরা তো টাকা দিয়ে চাকরি পাইনি, সেটা সুপ্রিম কোর্টও জানে। আজকে আমরা পরীক্ষা দিতে চাই না, পরীক্ষা হোক, নতুনদের জন্য হোক, সমস্ত শূন্য পদে হোক। আমরা এই পরীক্ষায় বসলে যদি বসি যারা অকৃতকার্য হবে, তাহলে তাদের নিয়ে কি হবে তার বার্তা আজকে পেলাম না। আর একটা প্রশ্ন যে উঠলো সেটা বুঝতে পারছেন তো, যে চাকরি হারাই পরীক্ষায় বসবে সবাই কি চাকরি পাবে? আর যদি কেউ পরীক্ষায় পাস না করে, তাদের প্রতি কি সরকারের আর কোনো দায় থাকবে না? একটা পরীক্ষা, আর তাতেই কি সরকার যাবতীয় দুর্নীতির দায়মুক্ত হয়ে যাবে? এই চাকরিহারা শিক্ষকদের এই প্রশ্নটা উড়িয়ে দেওয়া যায় বলুন তো? আজ যারা অকৃতকার্য হবেন তারা যোগ্য নন, এটা কি হলফ করে বলা যাবে? তার মানে যারা একদিন মেধার পরিশ্রমের জোরে শিক্ষক শিক্ষিকা হয়েছিলেন, 9 বছর পর তারাই অযোগ্য হয়ে ওই ঘুষ দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়াদের দলে চলে গেলেন, সবাই এক ধারসে অযোগ্য, মুড়ি মুচড়ি এক হয়ে গেল। এটা ভাগ্যের কি অসাধারণ একটা পরিহাস ভাবুন তো। তবে এটা আরেকটা কাজ হবে জানেন তো, ওই যেটা মুড়ি মিছরি এসএসসি পৃথক করতে পারেনি, এবারের পরীক্ষার পর সেটাই একদম এক হয়ে মিশ্রিত হয়ে যাবে আর ভাগ হয়ে যাবে। এরপর আর কেউ ওই আলাদা করার কথা বলতেই পারবেন না, পরীক্ষার রেজাল্টই তো রয়েছে তখন। এই পরীক্ষার পর এই যোগ্য অযোগ্যের পৃথকের আর কোনো মাথা ব্যথাই থাকবে না।
নতুন যোগ্য অযোগ্য চিহ্নিত হয়ে যাবে। পাশ করলে যোগ্য, ফেল করলে অযোগ্য, সিম্পল সলিউশন। যা বোঝা যাচ্ছে তাতে কিছু লোকের তো মানে এই যারা পড়াশোনা করে টোরে চাকরি টাকরি পেয়েছিলেন তাদের আম আর ছালা দুই যাওয়ার জোগাড়। কারণ পরীক্ষা হয়ে গেলে সরকার যে ভলেন্টারি সার্ভিসের কথা বলেছিল সেটারও তো আর প্রয়োজন হবে না। ভলেন্টারি সার্ভিসে 2500 শিক্ষক রাজি আছেন বলে শিক্ষামন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন। এবার ওই পরীক্ষায় ফেল করলে ওই 2500 তো আর ভলেন্টারি শিক্ষকতার সুযোগ পাবেন না। তার মানে যারা ভরা আন্দোলনের বাজারে সরকারের পাশে ছিল তাদের ব্যাপারেও সরকার মোটামুটি হাত ধুয়ে ফেলার ব্যবস্থা করে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো কেন এরকম পরিস্থিতি? এটা কথাটা কেউ বলছে না কেন? সরকার বলে যাচ্ছে গোটাটাই আইন আদালতের কারণে হয়েছে, সরকার দায় চাপাচ্ছে মামলাকারীদের ওপর। মানে ওই চাকরি যাওয়াটাকে হাইলাইট হচ্ছে, কিন্তু কেন চাকরিটা গেল সেই দুর্নীতির কথা তো একবারও মুখে আনা হচ্ছে না। যাবতীয় পরিস্থিতি যে আসলে ওই বেলাগাম চুরির কারণে হয়েছিল সেটাই তো ভুলিয়ে আর গুলিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। কেন তৃণমূলের নেতাদেরকে ওপর থেকে নিচ পর্যন্ত বললেন যে টাকা তোলো আর 25% কালীঘাটে জমা দাও, 75% তোমাদের কাছে রাখো? এখন দাঁড়িয়ে তিনি কেন লিস্ট বার করে দিচ্ছেন না যে কারা ঘুষ নিয়েছিল, কারা ঘুষ দিয়েছিল, কাদের ঘুষের বিনিময়ে র্যাঙ্ক জাম্প করা হয়েছিল? সেটা বার করে দিলে তো বাকিরা বেঁচে যায়। মুখ্যমন্ত্রী যে প্রেস কনফারেন্স করেছেন, এই প্রেস কনফারেন্সে নির্যাস হচ্ছে অসত্যমা হত ইতি গজ। এটা তো এসএসসির কাজ। সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়েছে স্কুল সার্ভিস কমিশনে। স্কুল সার্ভিস কমিশন একটা অটোনমাস বডি। ইটস এ সিরিয়াস ভায়োলেশন অফ কোর্ট অর্ডার। ইটস এ ফিট কেস ফর কোর্ট অফ কন্টেম্প্ট। আমি তো আর কেউ না করুক, আমি তো মুভ করবো। 15 বছর আগে আপনাদের নারকেল গাছে তত্ত্ব করে উঠে যেতে পারতেন, নারকেল পারতে। এখন কি পারবেন? এখন অভ্যাস পাল্টে গেছে। তো সেই রকম সবকিছুরই একটা সময় আছে। পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে যারা পরীক্ষা দিয়ে পাশ করলো তাদেরকে নতুন করে পরীক্ষা দেওয়ার কথা বলছেন, যে সমস্ত সমস্যার, সমস্ত দুর্নীতির মূলে আপনি। গত বছরের মে মাস ঠিক 1 বছর আগে প্রধানমন্ত্রী এসেছিলেন বাংলা সফরে। বর্ধমানের জনসভা থেকে তিনি কি বলেছিলেন মনে আছে আপনাদের? বলেছিলেন যোগ্যদের সাহায্যের জন্য লিগ্যাল সেল তৈরি করবে বিজেপি। তখন ওই হাইকোর্ট চাকরি বাতিল করছিল। আজ ঠিক 1 বছর পর সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেছে ওই 26,000-এর। আর ফের বাংলায় আসছেন নরেন্দ্র মোদী। এবার চাকরিহারাদের অনেকে বলছেন একটা বৃত্ত সম্পূর্ণ হল। আর সেই বৃত্তের শেষ বিন্দুতে অনেকেই প্রধানমন্ত্রীকেও দেখতে পাচ্ছেন। এই আলিপুরদুয়ারে আন্দোলন করছেন একদল চাকরিহারা। তারা গত 23শে মে মনোজ টিগ্গার সঙ্গে দেখা করে এসছেন। দাবি একটাই, প্রধানমন্ত্রীর সাথে একবারের সাক্ষাৎ। খেয়াল করে দেখুন, এই চাকরিহারারা দিল্লি গেছিলেন, চিড়ে ভেজেনি, দেখাও হয়নি। এবার দিল্লির থেকে প্রধানমন্ত্রী আসছেন, ফলে আশায় বাঁচে চাষা। তারা একদম আদা জল খেয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইছেন। এবার এটার মধ্যেও একটা রাজনীতি আছে। দেখা করলেও রাজনীতি, দেখা করতে না পারলেও রাজনীতি। মানে 26-এর বিধানসভা ভোটের বিউগেলটা মনে হচ্ছে প্রধানমন্ত্রীর ওই আলিপুরদুয়ারের সভা থেকেই বেজে উঠবে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।